এইটা প্রকৃতিতে যেমন আছে, এটা সমাজে সেরকম আছে, এটা আমাদের চিন্তার মধ্যে আছে। প্রকৃতির পরিবর্তন, সমাজের পরিবর্তন এবং আমাদের চিন্তার পরিবর্তন, এর নিয়ম জানার বিজ্ঞানটার নামই হচ্ছে মার্ক্সবাদ। আমরা যখন আজকে মার্ক্সবাদ নিয়ে কথা বলছি, মার্ক্সবাদ আসলে কোনো বিমূর্ত জিনিস না, সে হচ্ছে প্রকৃতি পরিবর্তন হচ্ছে, সমাজটা পরিবর্তন হচ্ছে এবং মানুষের চিন্তারও যে পরিবর্তন হচ্ছে, এবং সব পরিবর্তনের একটা নিয়ম আছে। ওই নিয়ম জানার বিজ্ঞানটার নামই হচ্ছে মার্ক্সবাদ। মার্ক্সবাদ কোনো আত্মবাক্য নয়, মার্ক্সবাদ কোনো বলবো যে এমন কোনো বাণী নয় যে বাণীটাকে মুখস্থ করলেই মার্ক্সবাদ চর্চা করা হবে। মার্ক্সবাদ হচ্ছে একটা পদ্ধতি, কিভাবে আমি ব্যাখ্যা করে দেখব প্রকৃতি, সমাজ এবং মানুষের চিন্তাটা পরিবর্তিত হচ্ছে। এখন সেখান থেকে যদি আমরা দেখি যে মার্ক্স এই চিন্তার সন্ধান কেমন করে পেলেন। মার্ক্সের জন্ম 1818 সালে। মার্ক্সের জন্মেরও আগে, সেই সময় পৃথিবীর চিন্তা জগৎকে নানা দিক থেকে যারা আলোড়িত করেছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন, যাদের মধ্যে আমরা হেগেলের নাম জানি। হেগেল বলেছিলেন প্রকৃতি জগতে সবসময় দ্বন্দ্ব আছে। আমরা যেমন আমাদের কথার মধ্যে বলি না, ভালো মন্দ, ন্যায় অন্যায়, এগুলো সব একটার সঙ্গে আর একটা বিপরীত। চোর সাধু, ডাকাত গৃহস্থ, তারপরে এরকম প্রত্যেকটা জিনিসেরই একটা পাল্টা একটা আছে, যেটাকে একসময় আমরা ফিজিক্সের ক্ষেত্রে গতির সূত্রের মধ্যে নিয়েছি, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা তো নিউটন আবিষ্কার করলেন। কিন্তু প্রকৃতি এবং সমাজ জীবনে সবসময় একটা পরস্পর বিরোধী শক্তি আছে। এই পরস্পর বিরোধী শক্তির মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব হতে থাকে। এইটা আবিষ্কার করেছিলেন হেগেল। আবার ফুয়ারবাখ নামে আরেকজন দার্শনিক, তিনি দেখলেন এই যে দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্বটা কি কাল্পনিক না এটা বাস্তব? এটা কি শুধু চিন্তা থেকে আসে না এটা বস্তু থেকে আসে? তাহলে চিন্তা থেকে বস্তু আসে না বস্তু থেকে চিন্তা আসে? যেমন একসময় কেউ কেউ বলেন এরকম যে ধরুন এটার নাম আমি দিলাম কলম। আমরা যদি সবাই মিলে এটাকে কলম না বলতাম, এটাকে যদি বলতাম লাঠি, তাহলে এটা লাঠি হইতো। নামটা কে দিয়েছে? নামটা দিয়েছে মানুষ। নামটা তার যাই হোক না কেন, লাঠির কাজ কি কলম দিয়ে হয়? অথবা কলমের কাজ কি লাঠি দিয়ে হয়? হয় না। তার মানে এর নামকরণটা দিয়েই কিন্তু এর বৈশিষ্ট্যটা নয়, এর বৈশিষ্ট্যের কারণে এর নামকরণটা হবে। এখন আমাদের অনেকে মনে করেন, এমনকি আমাদের কবি সাহিত্যিকরা বলতেন যে আমরা যা মনে মনে ভাবি সেটাই হচ্ছে বাস্তব। আর বিজ্ঞানীরা বলেন যা বাস্তব সেটাই তোমার ভাবনার মধ্যে খেলা করে। যেটা বাস্তবে আছে সেটাই তোমার ভাবনার মধ্যে খেলা করে। যেমন একটা কথা যদি বলি যে ঈশ্বর নিরাকার, প্রায় সবাই বলে, তারপর বলে ঈশ্বর নিজ হাতে তোমাকে পুরস্কার দেবেন। তার মানে ভাবনায় হাত আছে, দেওয়ার জন্য হাত লাগে, এই কারণে এখানেও কল্পনায় বলেছেন নিজ হাতে দেবেন। আবার এদিকে আরেকদিকে বলছি কিন্তু তিনি নিরাকার। এইরকম বহু বিষয় কিন্তু মানুষের চিন্তার জগতে ধাক্কা দেয়। তাহলে চিন্তাটা কোথা থেকে আসে? বস্তু থেকে আসে না চিন্তার কারণে বস্তু তৈরি হয়? এখন বস্তু থেকে চিন্তা আসে, চিন্তার কারণে বস্তু তৈরি হয়। যেমন ধরুন পায়েস, প্রকৃতিতে পায়েস ছিল না, তাহলে গরুর দুধ, এদিকে ধান থেকে বের করা চাল, এদিকে গাছ থেকে নিংড়ে নেওয়া রস দিয়ে চিনি, আর এক গাছ থেকে ফল পেরে নিয়ে এসে সেটাকে শুকিয়ে তার সুগন্ধি, এগুলো মিলে তো পায়েসটা হলো। তো প্রকৃতিতে তো পায়েস ছিল না, পায়েসটা এলো থেকে? তাহলে আমি একটু চিন্তা করেছি যে একটা মিষ্টি জাতীয় দ্রব্য বানাবো, তখন আমি কি করলাম? কল্পনা থেকে কি এটা বানালাম? অনেকে বলবে কেন, পায়েস তো প্রকৃতিতে ছিল না, মানুষের পায়েস চিন্তায় ছিল। তো চিন্তায় থাকলে কি পায়েস সম্ভব যদি আবার চাল না থাকে, যদি আবার দুধ না থাকে? তাহলে চিন্তা থেকে যেমন বস্তুর উপর ক্রিয়া করা যায়, আবার বস্তু চিন্তাকে প্রভাবিত করে।
মার্কসের কাজ হলো এইখানে খুব গুরুত্বপূর্ণ, মানে ফোয়ারবার্গ দেখালেন বস্তু থেকেই সমস্ত চিন্তা আসে, আর হেগেল দেখালেন সব বস্তুর মধ্যেই সবকিছুর মধ্যে দ্বন্দ্ব আছে। মার্কস দেখালেন এই দুটো কিন্তু পরস্পর বিরোধী বিষয় নয়, বস্তু থেকে চিন্তা আসে এবং চিন্তা আবার বস্তুর উপর ক্রিয়া করে। এই যে দেখানোর ফলে যে জিনিসটা হলো, হেগেলের মতন এক বিরাট পণ্ডিত তিনি সমস্ত জায়গায় চিন্তার জগতে ধাক্কা দিয়ে দিলেন, সব ক্ষেত্রেই দ্বন্দ্ব আছে, সব ক্ষেত্রেই বিরোধ আছে, সব ক্ষেত্রেই একটা প্রতিপক্ষ আছে। তাহলে এই প্রতিপক্ষ, এটা কি প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে করেই শেষ হয়ে যাবে? আর ফোয়ারবার্গ দেখালেন বস্তু থেকেই সবকিছু আসে, বস্তুর বাইরে আর কিছু নাই। তখন বলতে রাষ্ট্র যে পরিচালনা হয়, রাষ্ট্র পরিচালনার নিয়ম সেটা কোন বস্তু থেকে আসবে? সেটা তো কেউ না কেউ চিন্তা করে বের করবে। তার মানে চিন্তাটা তখন কোথেকে আসলো? এই যে দুই জায়গার মধ্যেই যে একটা মানে দুর্বলতা, এই দুর্বলতা মার্কসকে ভাবিয়েছে। এবং মার্কসকে এই ভাবানোর পরে মার্কস আবার তখন বিজ্ঞানের সেই জায়গাটা তার সামনে এসেছিল। আপনারা জানেন ছোটবেলায় মার্কসের পরিবারটা ছিল খুবই একটা, মার্কসের বাবা আইনজীবী ছিলেন, মা খুব পড়াশোনা করতে পারতেন। ফলে সন্তানদেরকে পড়াশোনা করা, সাহিত্য পড়া, দর্শন পড়া, ইতিহাস পড়ানো, এগুলোর ব্যাপারে একটা চর্চা ছিল বাড়িতে। সেখান থেকে মার্কস কিন্তু 17 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এবং আপনারা খেয়াল করে জানেন সে 23 বছর বয়সে মার্কস ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ভাবা যায় 23 বছর বয়সে তিনি দর্শনে ডক্টরেট লাভ করলেন। এই তার সেই সময়টাতে মার্কসের মধ্যে কয়েকটা প্রশ্ন তৈরি হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে, জার্মানির যে শহরে তিনি থাকতেন সেই শহরটা প্রচন্ড শীতের দেশ জার্মানি। জার্মানিতে জমিদারদের বিরাট বিরাট বাগান আছে, বাগান হচ্ছে কাঠের গাছের বাগান, সেই বাগান থেকে শুধু কাঠ চুরি হয়, কোনোভাবেই চুরি ঠেকানো যাচ্ছে না, চোরদেরকে ধরে শাস্তি দেওয়া হচ্ছে। তারপরে পাদ্রীদেরকে ডেকে নিয়ে এসে প্রতি রোববারে তাদেরকে বলা হলো তোমরা কেউ চুরি করিও না, ঈশ্বর চোরকে ঘৃণা করেন, চুরি করলে তাদেরকে অনন্ত নরকে নিক্ষিপ্ত করা হবে। তাহলে গির্জার যাজকদেরকে দিয়ে সেখানে আলোচনা করানো হচ্ছে, পুলিশ দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু চুরি বন্ধ হচ্ছে না। এর অনুসন্ধান করতে গিয়ে যে টিম করা হয়েছিল সেই টিমের একজন মেম্বার ছিলেন মার্কস। অনুসন্ধান করে করে তিনি দেখলেন, শেষ পর্যন্ত তিনি একটা রিপোর্ট দিলেন, যতদিন পর্যন্ত প্রচন্ড শীত থাকবে, যতদিন পর্যন্ত ওই গ্রামের সাধারণ মানুষের ঘরে আগুন জ্বালাবার মতো কাঠ থাকবে না, যতদিন পর্যন্ত ওই জমিদারদের বিরাট বিরাট বাগান থাকবে, ততদিন পর্যন্ত মেরে হোক অথবা নরকের ভয় দেখিয়ে হোক চুরি বন্ধ করা যাবে না। চুরি হলো সামাজিক বৈষম্যের কারণে সৃষ্ট জিনিস। যে কৃষক শীতের সময় রাত্রেবেলা -23 ডিগ্রি শীতে কাঁপতে থাকে, সে মনে করে যে পরকালে যা হয় হোক, এখন আগে অন্তত একটু আগুন জ্বালাও। এবং এই রিপোর্টটা দেওয়ার পরে সবাই তখন খেপে গেলেন মার্কসের উপরে। মার্কসের চিন্তায় ধাক্কা দিয়েছিল যে চুরি বন্ধ করার উপায় কি। চিন্তা থেকে তিনি দেখলেন চুরি বন্ধ করার উপায় হচ্ছে অভাব দূর করতে হবে, চুরি বন্ধ করার উপায় হচ্ছে মানুষের বৈষম্যটা দূর করতে হবে। আমার পেটে ক্ষুধা আর দোকান ভর্তি খাবার, তখন তো সবসময় ঘুরতে থাকবে যে কখন দোকানদার থাকবে না, সেই সময় আমি অন্তত একটা রুটি নিয়ে পালাবো। ফলে মানুষকে চোর বানায় কে? জন্ম থেকে কেউ চোর হয়ে ওঠে না। একসময় চুরি একটা অভ্যাসে পরিণত হয়, কিন্তু শুরুটা কখনো অভ্যাস দিয়ে হয় না। তাহলে বৈষম্য হচ্ছে চুরির কারণ। বৈষম্য টিকে থাকলে চুরি বন্ধ হবে না। এইটা মার্কসের মাথায় যেমন ধাক্কা দিয়েছে, ঠিক তেমনি এটা শাসকদের মাথায় ধাক্কা দিয়েছে যে এই ছেলেকে তো বেশি আর সুযোগ দেওয়া যাবে না, এরপরে তো সে আরো অন্য লেখা শুরু করবে, তখন তো শ্রমজীবী মানুষের, কৃষকের মধ্যে নতুন নতুন চিন্তা তৈরি হয়। আর যেহেতু তার শেক্সপিয়ার পড়া আছে, সাহিত্য পড়া আছে, লেখার ক্ষমতাটা দারুণ, লিখলে মানুষ সেটা মানুষের বুকের মধ্যে গিয়ে ধাক্কা দেয়, ফলে এটা তো খুবই মানুষ, সে কারণে দেখুন মার্কসকে বের করে দেওয়া হলো দেশ থেকে।
মার্কসের যিনি পিএইচডির